নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক শুভেন্দুর ফুল গেল না দিলীপের ঘরে। রাজ্য জুড়ে গান বাজছে, লেগেছে 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 আগুন, তুমতা না 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 না, আয় তোরা দেখে জানা, জ্বলছে জ্বলছে দেখ সব পরিদের ডানা, প্রচন্ড তাপ, কি কাণ্ড বাপ, কি কাণ্ড বাপ, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা, জ্বলে পুড়ে যা। হ্যাঁ, বসন্ত বিলাপের গান বাজছে, আপনারা অনেকেই শুনেছেন সেই সিনেমার গান। সেই গান বাজছে সারা রাজ্য জুড়ে, বসন্তের আগমনে নয়, কাঁথির শান্তি কুঞ্জ থেকে কলকাতার মুরলীধর লেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, খবরের কাগজ থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র লেগেছে 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 আগুন। আগেও বলেছি, আবার বলছি, দিলীপ ঘোষ বিয়ে করেছেন, বেশ করেছেন, একজন স্বাভাবিক মানুষের মতন কাজ তিনি করেছেন। এবং খেয়াল করে দেখুন, সাধারণ যে নর্মাল আমাদের বাঙালি সমাজে সাধারণ সৌজন্যবোধ, সেই হিসেব মেনে মুখ্যমন্ত্রীও এক তারা ফুল আর মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। দলের কিছু নেতা ফুল মিষ্টি শাড়ি টাড়ি ইত্যাদি দিয়েছেন, কিন্তু দুপুরে খাবারের আয়োজনে থাকেননি তারা, আর হাতে গোনা কয়েকজন এই ছোট্ট আয়োজনে থেকেছেন। সেটাও একটা চয়েস হতে পারে যে যারা শুভেচ্ছা পাঠাবেন পাঠান, যারা ফুল পাঠাবেন পাঠান, মিষ্টি পাঠাবেন পাঠান, আমি একটা ছোট্ট অনুষ্ঠান করছি, এটাই সাধারণভাবে একটা মানুষের বিয়েতে করাই যায়, এর তো অন্যায় কিছু নেই। সেই অর্থে দেখতে গেলে দিলু ঘোষ এই রাজ্যের সব থেকে বেশি সফল রাজ্য সভাপতি। বিজেপির দিক থেকে যদি দেখা যায়, তিনি হচ্ছেন সব থেকে বেশি সফল রাজ্য সভাপতি, রেকর্ড তাই বলছে। তারা বলে বিজেপি 18টা আসন পেয়েছে, লোকসভাতে 77টা আসন পেয়েছে, বিধানসভায় কেবল তাই নয়, ওপর থেকে চাপিয়ে দেওয়া বা অন্য দল থেকে বিজেপিতে আসা নয়, এক হেক্কড়বাজ নেতা হিসেবেও তিনি নিজের জায়গাটা নিজেই করে নিয়েছেন। দলের জঙ্গি একটা মনোভাব তৈরি করতে পারাটা খুব জরুরি, আর সেটা তিনি তৈরি করতে পেরেছিলেন। এমনকি শিল্পীদের রগড়ে দেব বলেই যে জঙ্গি মেজাজ তিনি দেখাতে পেরেছিলেন, তা এই রাজ্যের বিজেপিকে অক্সিজেন তো জুগিয়েছিল। কিন্তু তারপরে শুভেন্দু এসেছেন, তিনি দলের ভেতরে উপদল, তার মধ্যে আর একটা দল চালাতে জানেন, এই শিক্ষা তার আগে থেকেই আছে। বিজেপিতে গিয়ে বা বিজেপিতে এসে ঠিক সেটাই করেছেন, করছেন, করেও যাবেন। তার সামনে প্রত্যেক পোটেনশিয়াল মুখগুলোকে তিনি চিহ্নিত করেছেন, আর তাদের সাইডলাইন করার কাজটা তিনি করেছেন, শুরু থেকে এখনো করে যাচ্ছেন। সেই ভাগ এতটাই চওড়া যে রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের প্রাক্তন সভাপতি, বিজেপি সভাপতি এবং অন্যতম নেতা দিলীপ ঘোষের বিয়েতে সৌজন্যবশত একটা ফুলের বোকে পাঠাতে পারলেন না। জিজ্ঞেস করার পরে বলেছেন, দল থেকে তো দেওয়া হয়েছে, আমি আবার কি দেবো। কি অপার সৌজন্য, কি অপার সৌজন্য বোধ। কিন্তু কেন একজন দলের নেতা তার দলের প্রাক্তন সভাপতির বিয়েতে সামান্য ফুলটাও পাঠানোর সৌজন্য দেখাতে পারছেন না? কারণ দলের মধ্যে গৃহযুদ্ধ। শুভেন্দু কেন বিজেপিতে এসেছেন, আর দিলীপ ঘোষ কেন বিজেপিতে এসেছেন, এই দুটো প্রশ্নের জবাব খুঁজলেই উত্তরটা পেয়ে যাবে। শুভেন্দুকে বিজেপির আদর্শ, RSS এর আদর্শ ইত্যাদির জন্য বিজেপিতে এসেছেন, এসব পাগলও ভাববে না। উনি এসেছেন মুখ্যমন্ত্রী হতে। 3টে দপ্তর, বাবা, ভাই, MP, MLA, নানান রকমের পদ ইত্যাদির পরেও মুখ্যমন্ত্রী হবার উদগ্র বাসনাতেই তিনি দল ছেড়েছিলেন। বিজেপিতে এসে সেই লক্ষ্য নিয়ে এগোনোর পথের কাঁটাদের উনি সাফ করতে চান। অন্যদিকে দিলীপ ঘোষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, এই লক্ষ্য নিয়ে RSS করেছেন, বিজেপিতে এসেছেন। এখন বুঝতে পারছেন কোথায় খাপ খুলেছে সিরাজ। কংগ্রেস দলের সভাপতি খুঁজে পাওয়া যাচ্ছিল না এক দীর্ঘ সময় ধরে, ঠিক সেরকমভাবে এ রাজ্যে বিজেপির সভাপতি কে হবেন খুঁজেই পাওয়া যাচ্ছে। একজনের নাম আসলেই অন্য গোষ্ঠীর নেতা দিল্লিতে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকেন, বহু কষ্টে পাওয়া গেছে কেষ্ট, এরকম এক ভাবনা চিন্তায় ফের দিলু ঘোষকেই পদে বসানো যখন প্রায় পাকা,
আমরাও সে খবর করেছিলাম। সেও আজ থেকে প্রায় 7-8 মাস আগে তখন এক নেতা সেই সিদ্ধান্তে ভেটো দিলেন, জানিয়ে দিলেন দিলু ঘোষকে মাথায় নিয়ে তার পক্ষে কাজ করা সম্ভব নয়। কাজেই সে পাকা সিদ্ধান্ত কেঁচে গেছে। শোনা যায় তারপর সেই দাদার অনুগামীরা বুক ফুলিয়ে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, হায় হায় এ কি হলো, পাকা গুটি কেঁচে গেল। এবং তারপর থেকে এ রকেট ছোড়ে তো, মিসাইল, এ কামান ছোড়ে তো, সেবার করে AK-47, পুরোদস্তুর যুদ্ধ চলছে বিজেপিতে। কদিন আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই আবহে কাঁথায় আগুন দিলেন একদা সাংবাদিক জগাদা জগন্নাথ চ্যাটার্জি। মনে নেই? মনে করিয়ে দিচ্ছি। সিবিআই তো সিবিআই, এনাদের কাজকর্ম বড্ড রহস্যময়। সিবিআইয়ের কাজকর্ম বোঝা সাধারণ মানুষের কর্ম নয়। বা এমনও বলা যায় যে এনাদের আদত কাজ হলো মনিবের নির্দেশ মতো কিছু তথ্য বাজারে ছেড়ে দেওয়া, অপরাধ খুঁজে বার করা বা অপরাধীদের ধরে শাস্তি দেওয়াটা যে এনাদের কাজ নয় তা ইতিমধ্যে সবাই জেনে গেছে। এনাদের আদত কাজ হলো মনিবের নির্দেশে কিছু তথ্য বাজারে ছেড়ে দিয়ে বাজার গরম করে দেওয়া। হ্যাঁ, মনিবের নির্দেশ ছাড়া একটা তথ্য ওনারা বার করেন না, এটাও জেনে রাখুন। তো সেই সিবিআই সূত্রে জানা গেল চাকরি দেবার জন্য অনেকেই ঘুষ খেয়েছেন। চাকরি মানে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষকদের চাকরি, সেসব নাম তো আমরা জানি। পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বিস্তর নাম সেই তালিকাতে আজ নয় দীর্ঘদিন ধরেই আছে। এবারে সেই তালিকাতে নাকি নতুন সংযোজন সিবিআই সূত্রে জানা গেল বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী এবং ভারতী ঘোষ। তো খবরটা পড়ে যখন এই বাংলার জনগণ বোঝার চেষ্টা করছে তাহলে কি নতুন কোনো সাঁড়াশি অপারেশন শুরু হলো মনিবের নির্দেশে? কারণ সেই মনিবের নির্দেশ না থাকলে এসব নাম তো সামনে আসার কথা নয়। থাকতে পারে কিন্তু সামনে তো আসবে না। সেই হেন সময় আমাদের জগাদা মানে জগন্নাথ চট্টোপাধ্যায়, ইনি আগে সাংবাদিক ছিলেন, গত বিধানসভায় নির্বাচনে নেমে হেরেছেন। তো তিনি তার সামাজিক মাধ্যমে লিখলেন, এসএসসি নিয়োগ, কোট করছি, এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে, সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন 2016 সাল সকলেই তৃণমূলী সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে, আনকোট। এইটুকু তিনি লিখলেন। এই লেখার সঙ্গে সঙ্গে পুরো তালিকা তিনি দিয়ে দিলেন, যাতে আমাদের টাচ মি নট খোকাবাবুর ভাই দিব্যেন্দু অধিকারী আর ভারতী ঘোষের নাম ছিল। এমন সেন্সাইড গোল কেন সেটা জানার আগেই তিনি মানে জগৎ পোস্টটা ডিলিট করে দিয়েছেন, কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। ওদিকে রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার আরও ঘুরিয়ে লিখেছেন, মানুষ জলের মতো, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। নেতাও তো মানুষ, তৃণমূলে থাকলে তৃণমূলের পলিসি অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ যাদের নাম বেরিয়েছে তারা আগে চোর ছিল, এখন জল অন্য পাত্রে ঢালা হয়েছে, এখন এরা সাধু। কি অদ্ভুত কথাবার্তা! মানে খুব পরিষ্কার যে এনারা ঘাপলা করেছিলেন, ওদিকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি আসতেই জগদা পোস্ট ডিলিট করে ফেলেছেন। কিন্তু প্রায় প্রত্যেক গোষ্ঠীর অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ষষ্ঠী পুজো করছেন। ডাডার এক অনুগামী লিখেছেন, রাজা যতই এগিয়ে চলে জগদের চক্ষু টাটায়, পার্থে গিয়ে ঘোড়ার ডিম নিজের ঢিলি লাগলো মাথায়। কবিতা লিখেছেন। এই ছড়াগুলো কোথার থেকে আসছে জানা নেই। চোখে আঙুল দাদাকে এই ছড়া সাপ্লায়ার হতে পারে। দুতরফই ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। একদল থেকে এরকম অভিযোগ এসেছে যে ওই জগন্নাথ চট্টোপাধ্যায় নাকি বিজেপি দলের তৃণমূলের এজেন্ট। প্রত্যুত্তরে এটাও বলা হয়েছে যে শান্তিকুঞ্জের ডাডা নাকি আবার সস্থানে ফিরে যেতে ইচ্ছুক, সেই চেষ্টা করছেন। সব মিলিয়ে লেগেছে আগুন। বহুবার বলেছি এই বাংলাতে বিজেপির 3 ঘোড়া 3 মুখ হাঁটা দিয়েছে। বাংলায় বিজেপির নয় করেও খান 4-5 জন নেতাদের অনুগামীরা একে অন্যের বিরুদ্ধে লাগাতার কুৎসা করে বেড়াচ্ছেন। এই তো মাত্র গতকাল একটা ইমেল বেরিয়েছে, সেই ইমেল পাঠানো হয়েছে পুলিশের কাছে। সেখানে বিভিন্ন রকমের কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির কথা বলেছেন একজন বড় বিজেপির নেতার নামে। বিজেপির নেতা সব বেরোবে, নাম ভাম সব বেরিয়ে যাবে কদিনের মধ্যে। এরকম এক অবস্থায় মোহন ভাগবত 11 দিন কেন 11 মাস এখানে ঘাঁটি গিরে পড়ে থাকলেও ফলাফল একই থাকবে। এবং অবস্থা যেদিকে যাচ্ছে তাতে এই সমস্যা খুব তাড়াতাড়ি তো দূরস্থান। এই সমস্যা কিছুদিনের মধ্যে এক বড় আকার ধারণ করবে। আজ বলছি, কদিন পরে আবার মিলিয়ে নেবে। আসুন আরও কিছু উদাহরণ দিই। এই ঘটনায় কিছুদিন আগে, এই যেটা বলবো, এক বিজেপি উচ্চ নেতা, রাজ্য স্তরের কারিয়াকর্তা, ওনারা কারিয়াকর্তা বলেন, ফোনে জানালেন মগ ডালে উঠিয়ে মই কেড়ে নিলে যেমন হয় তেমন লাগছে। আমি কি হয়েছে কে আবার মই কেড়ে নিল? বললো যে নাম লিখতে পারবেন না,
সে বিজেপি নেতা বলছেন যে সদ্য তিনি জানতে পেরেছেন যে ঘটি হারিয়েছে, মানে ওই যে এক ভিআইপি ব্যবস্থা, আগে পেছনে হুকুম বরদার নিয়ে ঘোরাফেরার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর পাহারা আর থাকবে না। রোজ রাতে কাজ সেরে মানে রুটি বেলে, রান্না করে, বাসন মেজে বা বাজারে বিক্রি বাট্টা সেরে, মহাজনের টাকা মিটিয়ে, এক বাড়িতে বাচ্চা সামলিয়ে বাড়ি ফেরে অসংখ্য মহিলা, হেঁটে বাসে ট্রেনে অসংখ্য মানুষ, চাকরি শেষ করার পরেও টিউশন পড়িয়ে কোনো ব্যবসায়ীর বাড়িতে খাতা লিখে বাড়ি যখন ফেরেন তখন মাঝরাত, ডিউটি শেষ করে ফেরে শ্রমিক, এদের কারোর সুরক্ষার আলাদা প্রয়োজন হয় না। কিন্তু এরা দিব্যি ঘরে ফিরে যান, কিন্তু এনাদের ভোটে নির্বাচিত বা এনাদের জন্য যারা মহান কাজে ব্যস্ত, চিন্তায় ব্যস্ত, এনাদের উন্নয়ন আর বিকাশের জন্য যাদের ঘুম হয় না, তাদের জন্য AK-47ধারী সুরক্ষার প্রয়োজন। সুরক্ষা থাকলে তবেই তো আপনি নেতা। একজন বিরাট অভিনেতা তৃণমূলের ঘনিষ্ঠ হবার চেষ্টা করছিলেন এবং সেই সময় আমার সঙ্গে তার কথা হচ্ছিল। তাই বললো, আপনি এই তৃণমূলের এখানে আপনার কি দরকার? না অনেকে জানো, আমার না ওই বেশ সামনে পেছনে বেশ AK-47 নিয়ে লোকটোক থাকবে, এটা আমার খুব দরকার। তো সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। সেই সুরক্ষার জন্য খরচ যোগায় কিন্তু এই আম জনতা। তো জানা গেল যে এমন 32 জন সমাজসেবী, বিজেপির সমাজসেবী, এই ভিআইপি মর্যাদা কেড়ে নিচ্ছেন অমিত শাহের দপ্তর। আরও নাকি লিস্ট তৈরি হচ্ছে, তাদের জন্য আর সুরক্ষার ব্যবস্থা থাকবে। এই সুরক্ষার ব্যবস্থা করেছিলেন মোদী সাহেব সরকার। হতে বলাই বাহুল্য যে যারা এই সুরক্ষা পেতেন তারা সবাই বিজেপির ঘনিষ্ঠ বা বিজেপি দলের নেতা। বাংলা ভাষায় তাদের ঘটি হারালো। এই বাংলায় বেশ কিছু বিজেপি নেতারা সুরক্ষা বাতিলের তালিকায় প্রথম নাম অরুণ হালদার, তিনি জাতীয় তপশিলি জাতি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন, তার গেছে। প্রাক্তন IPS দেবাশিস ধর চাকরি টাকরি ছেড়ে নির্বাচনে নামতে গিয়ে সব ঘেটে গেল। তারপরে তার কিছু একটা জায়গা হলো, সুরক্ষা দেওয়া হলো, সেটা গেছে। আইনজীবী নেতা লোকনাথ চট্টোপাধ্যায় গেছে। রাজ্য কার্যকারিণী সদস্য একদা ছাত্র নেতা শঙ্কুদেব পণ্ডা, তার নিরাপত্তাও কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এসব নিয়ে নিয়েছে এবং আরও লিস্ট তৈরি হচ্ছে। ডায়মন্ড হারবার লোকসভা আসনের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ছিলেন যে অভিজিৎ দাস, তার নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে। জন বার্লার নিরাপত্তা তো কবেই তুলে নেবার কথা। তিনি বেশ কিছুকাল দলের বিরুদ্ধেই কথা বলছিলেন, সেটা আলাদা ব্যাপার। ওদিকে এমন কিছু নেতা নেত্রী আছেন যাদের সরকারি পদ নেই, তারা সাংসদ নন, নির্বাচনে হেরে গেছেন, কিন্তু তাদের ওই সুরক্ষা বজায় রয়েছে। লকেট চ্যাটার্জি, দিলীপ ঘোষ, অর্জুন সিং, তাদের নিরাপত্তা কিন্তু তোলা হয়নি। অর্থাৎ মেসেজ লাউড অ্যান্ড ক্লিয়ার, হ্যালো করি মাকুতেল, আমি কি তোমার পর। বিজেপির জন্যে কার্যকরী হয়ে উঠলে তবেই তো ওই আগে পেছনে বরকন্দাজ নিয়ে ঘুরতে পারবেন। কিছুই করবেন না, কেবল সুরক্ষা থাকবে, সেটা কীরকম? এটা বোঝাতেই নাকি সুরক্ষা ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে এবং আরও লিস্ট তৈরি হচ্ছে। আরও কিছু লোকজনের সুরক্ষা বন্দোবস্ত তুলে নেওয়ার কথা যেই বলা হয়েছে, সঙ্গে সঙ্গে কয়েকজন নাকি আবার রাস্তায় নামা শুরু করেছে। শোনা যাচ্ছে নতুন করে কিছু মানুষজনের সুরক্ষা বাড়ানো হবে। কিন্তু তার আগেও বড় খবর হলো, যাদের সুরক্ষা তুলে নেওয়া হলো তাদের সিংহভাগ ডাডার অনুগামী। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর অনুগামী। খেয়াল করুন, এই লিস্টের একজন ওই শঙ্কুদেব পাণ্ডা পর্যন্ত দিলীপ ঘোষের বিয়েতে কিন্তু সৌজন্যবশত ফুল পাঠাননি বা যান। বেশ কিছুদিন ধরে দিল্লির নেতারা শুভেন্দু অধিকারীর স্টাইল অফ ফাংশনিং নিয়ে বহু অভিযোগ পাবার পরে তা নিয়ে চিন্তাভাবনাও করছিলেন। এবারে তা নিয়ে কিছু ব্যবস্থা নেওয়া শুরু করেছেন, আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে। ডায়মন্ড হারবারের ববি শুভেন্দুর অনুগামী, তিনি তো সাফ বলে দিয়েছেন। এই খবর কে পাবলিকের সামনে এনেছে? দলের কিছু লোকজন আমাদের হেয় করতে, যারা এনেছেন তারা আমাদেরকে হেয় করতে চাইছেন। তিনি খবর দিচ্ছেন না তো, জানা নেই। শোনা যাচ্ছে শঙ্কুদেব পণ্ডা নাকি হতাশ, কারুর কাছের কিছু লোকজনদের বলে ফেলেছেন এর চেয়ে তো, জানেন কি বলতে চেয়েছেন? হ্যাঁ, আপাতত তার মানে ঝিকে মেরে বউকে শেখানোর পালা শুরু হয়েছে। ঝিয়ের ওপর সরাসরি মার কবে পড়বে সেটা দেখা। এবারে সামনেই আসছে সভাপতি নামের ঘোষণা, এটা এবারে তো করতে হবে। তাও নাকি আমাদের খোকাবাবুর মনমর্জি মাফিক হচ্ছে না। সব মিলিয়ে 32 জন বিজেপি নেতার সুরক্ষা তোলা হয়েছে। সেও বড় খবর হলো, শুভেন্দুকে কোণঠাসা করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসলে এ রাজ্যে বিজেপির যে বাড়বাড়ন্ত, তা মূলত বামেদের এক বড় অংশের কর্মী সমর্থকদের বাম শিবির ছেড়ে বিজেপির দিকে ঝোঁকার জন্য। সবাই জানেন এখন, খুব স্বাভাবিক কারণে সেই তলার সারির বাম সমর্থক কর্মীরা একদা মমতা ঘনিষ্ঠ শুভেন্দুকে পছন্দ করেন না। আবার তারা যে আদর্শগতভাবে খুব RSS বিজেপির কাছের লোক তাও নয়।
তারা দিলীপ ঘোষের মতো এক মুখোমুখি লড়ে যাওয়ার গোত্রের হেক্করবাজ নেতাকে দেখেই বিজেপির দিকে গিয়েছিলেন। এখন ধীরে ধীরে সেই শিবিরে ভাঙন ধরছে। ওদিকে দিল্লির নেতারা ভেবেছেন এক শুভেন্দুকে দিয়েই তাদের কেল্লাফাতে হবে, কিন্তু বাস্তবে ভেবেছিলেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। উল্টে বিজেপির সমর্থন কমছে। আগামী নির্বাচনে বিজেপির ভোট কমে 33-34% নেমে গেলে অবাক হবার কিছু থাকবে না। সেটা কেবল আমরা বুঝেছি তাও নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বুঝেছে। আর সেই বোধোদয় হবার পরেই তারা কিছু ব্যবস্থা নিচ্ছেন, যা আগামী দিনে শুভেন্দুকে তার রাজনৈতিক অবস্থান নিয়ে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। বাংলার মানুষজনদের দিব্য মনে আছে, আবকি বার 200 পার, সে কি উন্মাদনা, প্রধানমন্ত্রী চোলায় চোলায় বাজবে জুয়ের ভেড়ি, এসব বলে কবিতা ওড়াচ্ছেন। অমিত শাহ বাংলায় এসে রুটি দিয়ে আলু পোস্ত খাচ্ছেন। হ্যাঁ, রুটি দিয়ে আলু পোস্ত, ভাবা যায় কি অপমান! আলু পোস্ত এবং রুটি সব কটা। টালিগঞ্জের ঝিঙ্কু মামনিরা স্টেজে ওঠার জন্য আকুল। পৃথিবীতে যা হয়নি সেদিন তাই দেখেছিলাম। এক রাজনৈতিক দল রোজ যোগদান শিবির খুলে বসেছে। কত রকমের শিবির হয়, রক্তদান শিবির ইত্যাদি ইত্যাদি, দলে যোগদান শিবির খুলে বসেছে। ওদিকে চার্টার ফ্লাইটে করে সেই বেইমানেরা দিল্লি চলে গেলেন স্বাধীনতা আন্দোলনে বিশ্বাসঘাতকদের দলে যোগ দিতে। আর মন্ত্রিসভাতে তথ্য সম্প্রচার দপ্তর না পেলে মন্ত্রিসভাতে যোগই দেবেন না, এরকম নাকি জানিয়েছিলেন আমাদের চোখে আঙুল দাদা রুদ্রনীল ঘোষ। এবং হুক্কা হুয়ার দল, মানে মাইনে পাওয়া সাংবাদিক চিল্লানা সোরাসের দল রোজ হিসেব দিচ্ছিল বিজেপি 245 পাবে না 235। তারপরে ফলাফল বের হতেই পপাতচ মমাতচ, গৌরবজনক অপসারণ, গ্লোরিয়াস রিট্রিটের জায়গাও নেই। মাত্র 77টা আসন জয়ী হলো বিজেপি, যারা খোয়াব দেখছিলেন মুখ্যমন্ত্রিত্বের। কিন্তু সেই 77ই বা এখন কোথায়? সেটাও এসে দাঁড়িয়েছে 64-65-তে। মানে দলকে, বিধায়কদের অটুট রাখতে সক্ষম নয় দল। আমাদের শান্তিকুঞ্জের খোকাবাবু মুখ বাঁচানোর জন্য বললেন, বেশ তো 2024 আসুক, পুরো ভোট হবে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর দেখরেখে। আরে 2021 তো আর তাই হয়েছিল। কিন্তু উনি বললেন 2024 এবার দেখিয়ে দেবো। তো হলোটা কি? 2024 আবার হার। আগের 18 জনের সাংসদের জায়গায় 12টা থাকলো। এবং সেও থাকলো, কিভাবে থাকলো আমরা জানি। আর সামান্য এদার ওদার হলে ওটা 8টায় নেমে যেত। এবং 2016 আসার আগে দলের অবস্থা কেমন? আর 6 মাসের বেশি হয়ে গেল রাজ্য সভাপতির পদ খালি। 6 মাস কেন, 8-9 মাস হয়ে গেল রাজ্য সভাপতির পদ খালি। কেন ভরা যাচ্ছে না? কারণ 3 ঘোড়া সুকান্ত, দিলীপ আর শুভেন্দু 3 মুখ হয়ে দৌড়চ্ছে। দলের নির্বাচনী রণকৌশল কি হবে? বৈঠকই তো হচ্ছে না, তো রণকৌশলের প্রশ্নই নেই। এদিকে একে একে হারাদানের ছেলের মতন এক একজন উবে যাচ্ছেন। একজন বিধায়ক বিধানসভাতে এলেন, বসলেন, আড্ডা দিলেন, খাবার খেলেন, টিফিন ক্যারিয়ার ভাগ করে খাবার খেলেন। তারপর সোজা বাইপাসের ধারে তৃণমূল ভবনে চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে ঝাঁপ দিতে। বিরোধী দলনেতা জানাই নেই দলে কি হচ্ছে, দলের কি অবস্থা। এই হচ্ছে গোটা অবস্থা। অর্থাৎ এক ধরনের দলের মধ্যে এক ধরনের অরাজকতা চলছে। দলের মধ্যে যা চলছে সেটাকে বলা যায় এক ধরনের বিশৃঙ্খলা। কত বড় বিশৃঙ্খলা? যেখানে বিরোধী দলনেতা জানা নেই যে এমএলএ কোনখানে যোগ দেবেন, যেখানে দলের রাজ্য সভাপতি জানা নেই দলের অন্য নেতারা কি ভাবছেন, দলের একটা খবর একজন ফাঁস করে দিচ্ছে, আর একটা খবর আরেকজন ফাঁস করে দিচ্ছে। এবং সেটা কোন সময়? যখন দলকে একসঙ্গে লড়ার ডাক দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, যখন এখানে এসে আরএসএসের সারসংঘচালক 15 দিন ধরে ক্যাম্প করছেন, তখন এই অবস্থা। এই সময়ে দলের বিধায়করা কি ভাবছেন? সভাপতি নেই, অবিরাম কোন্দল, শুভেন্দুর নেতৃত্ব মানতে নারাজ পুরনো নেতাকর্মীরা। এবং সব থেকে বড় হলো এ রাজ্যের বিজেপি কর্মী বাহিনী তো সেই অর্থে এক কড়া হিন্দুত্বের ডোজ নিয়ে থাকা আরএসএসের সমর্থকই। এখানে যে বিজেপি আমরা দেখি, এরা তো বেশিরভাগটাই হচ্ছে গিয়ে বাম কর্মী ভোটার। এক বিরাট চাপের মুখে তারা বিজেপিতে সাময়িক আশ্রয় নিয়েছে। আজ তারা যদি বোঝেন যে তারা ওই দলে কথাও বলতে পারবেন না, তাহলে তারা দল ছেড়ে অন্য পথ ধরবেন বই কি। আর একবার সেই লক গেট খুলে গেলে কিন্তু বন্ধ হওয়ার চান্স নেই। এই মুহূর্তে আরও প্রায় 15 বিজেপি বিধায়ক কেবলমাত্র সেফ সিট, মানে নিজের আসনটা পেলেই দল বদলাতে রাজি আছে। সেই খেলা কি 2026-এর নির্বাচনের আগেই আমরা দেখতে পাবো? হতেও পারে। এসব নিয়ে কথা হচ্ছিল তো আমি নয়, বিজেপির এক পুরনো নেতা হাসতে হাসতে বললেন, সিপিএম আগে কংগ্রেসকে বলতো, এখন লোকে আমাদের বলছে পরে গড়বি বাংলা, আগে দলকে সামলা। সত্যি 2026-এ জেতা তো দূরস্থান, দলটাকে ধরে রাখতেই নাজেহাল হয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি।
ভাবুন ভাবুন, ভাবতে থাকুন, এগুলো নিয়ে ভাবাটা খুব জরুরি। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।